একটা পোড়ো বাড়িতে মানুষজন ঢোকে বটে, কিন্তু আর বেরোয় না। সুন্দরবাবুর ধারণা হয় তারা খুন হয়েছেন, নাহলে তাদেরকেও চুরি করে নিয়ে গেছে। তবে আশ্চর্য এই যে যাদের সঙ্গে এই ব্যাপারটা ঘটেছে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একটা বড় অ্যামাউন্ট উধাও। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম কাচের কফিন। গল্পটি নেওয়া হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্তমানী গোয়েন্দা সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে দেবজ্যোতি, শুভ, কৌশিক আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। বলো না, আর বলো না, আজ আমাকে চা খেতে বলো না। ঘরে ঢুকেই বলে উঠলেন সুন্দরবাবু। মানিক সবিষয়ে শুধল, এই কি কথা? না, আজ কিছুতেই আমি চা খাবো না। জয়ন্ত বলল, বেশ, চা না খান খাবার খাবেন তো? কি খাবার? টিকিয়া খাবার। ও তাই নাকি? তারপর আছে ভেন্ডালু। হংস মাংস? হ্যাঁ, বনবাসী হংস। সুন্দরবাবু ভাবতে লাগলেন। খাবেন তো? সুন্দরবাবু ত্যাগ করলেন একটি সুদীর্ঘ নিঃশ্বাস। তারপর মাথা নেড়ে করুণ স্বরে বললেন, হুম, আজ আমাকে হাঁসের মাংস ধ্বংস করতে বলো না। মানিক বলল, হংস মাংসে অরুচি? সুন্দরবাবু এইবারে বোধহয় পরমহংস হয়ে বৈরাগ্যব্রত গ্রহণ করবেন। মোটেই নয়। তবে গেরস্তের ছেলে হয়ে এটা খাবো না ওটা খাবো না এমনটা বলছেন কেন? আজ আমার উদর দেশের বড়ই দুরবস্থা। অমন হৃষ্টপুষ্ট উদর তবুও? আমার উদারময় হয়েছে। তাই বলুন। তবে ওষুধ খান। আমি হোমিওপ্যাথি জানি। এক ডোজ মার্কসাল ওষুধ দেবো নাকি? বন্ধ করো তোমার হোমিওপ্যাথির কথা। আমি খাবার কি ওষুধ খেতে আসিনি, আমি এসেছি জরুরি কাজে। অসুস্থ দেহ তবু আজ কাজ থেকে ছুটি নেননি? কি টনটনে কর্তব্য জ্ঞান! হ্যাঁ হ্যাঁ, তাই। স্বর্গবাসী ঢেকি ধান ভাঙে, পুলিশের আবার কিসের ছুটি? হে জয়ন্ত শুধল, নতুন মামলা বুঝি? তাছাড়া আর কি? কিসের মামলা? বলা শক্ত। খুনের মামলা কি মানুষ চুরির মামলা ঠিক ধরতে পারছি না। একটু একটু করে জাগ্রত হচ্ছিল জয়ন্তের আগ্রহ। সে সামনের চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, সুন্দরবাবু ওই চেয়ারটাই বসুন, ব্যাপারটা খুলে বলুন। আসন গ্রহণ করে সুন্দরবাবু বললেন, এটাকে আজব মামলা বলাও চলে। রহস্যময় হলেও অনেকটা অর্থহীন। নাটকের পাত্রপাত্রী হচ্ছে তিনজন, একজন নারী আর দুজন পুরুষ। ওদের মধ্যে একজন পুরুষ হচ্ছেন আসামি, কিন্তু তিনজনেই অদৃশ্য হয়েছে। অদৃশ্য হওয়ার কারণ? শোনো, বছর দেড়েক আগে সুরেন্দ্রমোহন চৌধুরী নামে এক ভদ্রলোক থানায় এসে অভিযোগ করেন তার পিতামহী সুশীলা সুন্দর দেবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা সংক্ষেপে এই: সুশীলা দেবী বিধবা। তিনি তার স্বামীর বিপুল সম্পত্তির একমাত্র অধিকারিণী। তার বয়স ৭৫ বছর। স্বাস্থ্যভঙ্গ হওয়ার দরুন ডাক্তার মনোহর মিত্রের চিকিৎসাধীনে ছিলেন। সুশীলা দেবী হঠাৎ একদিন একখানা ট্যাক্সি ডাকিয়ে এনে মনোহর মিত্রের সঙ্গে বাড়ি থেকে বাইরে চলে যান, তারপর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর প্রকাশ পায় অদৃশ্য হবার ২ দিন আগে সুশীলা দেবী ব্যাংক থেকে নগদ ১৫ লক্ষ টাকা তুলে আনিয়েছিলেন। সে টাকাও উধাও হয়েছে। ডাক্তার মনোহর মিত্র নামে এক ভদ্রলোকের খ্যাতি আমি শুনেছি। পদার্থশাস্ত্রে নাকি তার অসাধারণ পাণ্ডিত্য। হ্যাঁ, তিনিই ইনি। মনোহর বাবুকে তুমি কখনো চোখে দেখেছ? না। আমিও দেখিনি, তবে তার চেহারার হুবহু বর্ণনা পেয়েছি। কীরকম? মনোহরবাবু দীর্ঘতা ৫ ফুট ৪ ইঞ্চির বেশি হবে না, কিন্তু তার দেহ রীতিমতো চওড়া। তার মাথায় আছে প্রায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া সাদা ধবধবে চুল, মুখেও লম্বা পাকা দাড়ি। তার বয়সও ৬০-এর কম নয়, কিন্তু শরীর এখনও যুবকের মতো সবল। রোজ সকালে সূর্য ওঠার আগেই পদব্রজে অন্তত ৪-৫ মাইল ভ্রমণ করেন। তার চোখ সর্বদা ঢাকা থাকে কালো চশমায়, টিকলো নাক, শ্যামবর্ণ, সাদা পাঞ্জাবি, ধান কাপড় আর সাদা ক্যাম্বিসের জুতো ছাড়া অন্য কিছু পরেন না। বড়মা চুরুটের অত্যন্ত ভক্ত। তার মুখ সর্বক্ষণই গম্ভীর। ডান কপালটার ওপরে একটা ১ ইঞ্চি পুরনো কাটা দাগ আছে।
হাতে থাকে একগাছা রূপোই বাঁধানো মোটা মলাক্কা বেতের লাঠি। জয়ন্ত বলল, আরে মশাই, এই বর্ণনার কাছে তো আলোকচিত্রও হার মানে। এরপর বিপুল জনতার ভিড় থেকেও মনোহরবাবুকে আবিষ্কার করতে পারবো। সুন্দরবাবু দুঃখিত কণ্ঠে বললেন, আমি কিন্তু 1.5 বছর চেষ্টা করেও তার টিকিটই আবিষ্কার করতে পারলুম না। কেন? তিনিও অদৃশ্য হয়েছেন। তার বাড়ি কোথায়? বালিগঞ্জেই তার নিজের বাড়ি, সেখানেই গিয়েছিলুম, কিন্তু বাড়ি একেবারে খালি। মনোহরবাবুর পরিবারবর্গ? মাথা নেই তার, আবার মাথা ব্যথা। তিনি বিবাহই করেননি। অন্য কোনো আত্মীয় স্বজন? কারোরই পাত্তা পায়নি। পাড়ার লোকের মুখে শুনলাম মনোহরবাবুর জনচারেক পুরানো আর বিশ্বস্ত ভৃত্য নিয়ে এই বাড়িতে বসবাস করতেন, কিন্তু হঠাৎ একদিন সকলকে সঙ্গে নিয়ে তিনি যেন কোথায় চলে গিয়েছেন। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে বলল, সুশীলা দেবী ট্যাক্সিতে চড়ে মনোহরবাবুর সঙ্গে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। তার কি নিজের মোটর নেই? আছে বই কি, একখানা নয়, 3খানা। তাহলে মেনে নিতে হবে সুশীলা দেবীর নিজেরও ইচ্ছা ছিল তিনি কোথায় যাচ্ছেন কেউ যাতে জানতে না পারে। হয় তোমার অনুমান সত্য, নয় তিনি ট্যাক্সি ভাড়া করেছিলেন মনোহরবাবুর পরামর্শেই। আপনি ট্যাক্সিখানার সন্ধান নিয়েছেন? নিয়েছি বই কি, ট্যাক্সি চালককে খুঁজে বার করেছি। সে আরোহীদের হাওড়া স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছে, আর কিছুই সে জানে না। তাহলে মনোহরবাবুর সঙ্গে সুশীলা দেবী বোধহয় কলকাতার বাইরে চলে গিয়েছেন, কিন্তু কলকাতার বাইরে কোথায়? আমিও মনে মনে এই প্রশ্ন বহুবার করেছি, কোথায়? কিন্তু প্রতিধ্বনি বারবারই উত্তর দিয়েছে, কোথায়? খালি ওই প্রশ্ন নয় সুন্দরবাবু, আরও প্রশ্ন আছে। 75 বছর বয়সে 15 লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবী রুগ্ন দেহে এমন লুকিয়ে মনোহরবাবুর সঙ্গে চলে গেলেন কেন? তিনি বেঁচে আছেন কি নেই? মনোহরবাবু বিখ্যাত পদার্থবিদ হলেও মানুষ হিসেবে কি সাধু ব্যক্তি নন? সুন্দরবাবু বললেন, আমার কথা এখনো ফুরায়নি। সবটা শুনলে প্রশ্নসাগরে তলিয়ে যেতে হবে। আমার আগ্রহ যে জ্বলন্ত হয়ে উঠল। বলুন সুন্দরবাবু, বলুন। সুন্দরবাবু বললেন, যে মাসে সুশীলা দেবী অন্তর্হিতা হন সেই মাসেই আর একটা মানুষ নিরুদ্দেশ হওয়ার মামলা আমার হাতে আসে। দুটো মামলাই কতকটা একই রকম। গোবিন্দলাল রায় একজন বড় জমিদার, বয়স 70-এর কম নয়। তিনি বিপত্নিক হলেও সংসার তার বৃহৎ, 5 পুত্র, 3 কন্যা ও পত্রপত্রীও আছে। কিন্তু হঠাৎ একদিন গোপনে ব্যাংক থেকে নগদ 12 লক্ষ টাকা তুলে তিনিও গিয়েছেন অজ্ঞাতবাসে। তবে গোবিন্দবাবু যাওয়ার সময় একখানা চিঠি রেখে গিয়েছেন। তাতে লেখা ছিল, আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, ফিরতে বিলম্ব হবে, তোমরা আমার জন্য চিন্তিত হও না। তারপর থেকে তার আর কোনো খোঁজ খবরই নেই। 3 মাসের মধ্যে বৃদ্ধ পিতার কাছ থেকে একখানা পত্র পর্যন্ত না পেয়ে তার পুত্ররা আমার কাছে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও আমি গোবিন্দবাবুর নাগাল ধরতে পারিনি। জয়ন্ত শুধল, আপনি কি মনে করেন আগেকার মামলার সঙ্গে কি এ মামলাটারও কোনো সম্পর্ক আছে? অল্প বিস্তর মিল কি নেই জয়ন্ত? একজন অতি বৃদ্ধা নারী আর একজন অতি বৃদ্ধা পুরুষ, দুজনেই অজ্ঞাতবাসে গমন করেছেন, আর দুজনেই যাওয়ার ঠিক আগে ব্যাংক থেকে বহু লক্ষ টাকা তুলে নিয়ে গিয়েছেন। দুজনেই আত্মগোপন করবার দিন থেকে আজ পর্যন্ত নিজেদের কোনো প্রমাণ দেননি। কিন্তু গোবিন্দবাবুর সঙ্গে মনোহরবাবুর পরিচয় ছিল? গোবিন্দবাবুর বাড়ির কোনো মানুষ মনোহরবাবুর নাম পর্যন্ত শোনেননি। তাহলে আপনি কি বলতে চান? মাসখানেক আগে গোবিন্দবাবুর বড় ছেলে আমার হাতে একখানা পত্র দিয়ে বলে গিয়েছেন, একখানা বইয়ের ভিতর থেকে চিঠিখানা পেয়েছি। চিঠিখানা পড়বার পর বাবা নিশ্চয়ই ওর ভেতরে গুজে রেখেছিলেন। জয়ন্ত, এই নাও, চিঠিখানা পড়ে দেখো। জয়ন্ত খামের ভেতর থেকে পত্রখানা বার করে পাঠ করল। প্রিয় গোবিন্দবাবু, এতদিন পরে আমার প্রস্তাবে আপনি সম্মত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ লাভ করলাম। বেশ, আগস্ট মাসের 4 তারিখে 5টার সময় আমার লোক হাওড়া স্টেশনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে সঙ্গে করে আনতে হবে অন্তত নগদ 12 লক্ষ টাকা। যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এইখানে বসবাস করব। আমার উপরে বিশ্বাস রাখুন, আপনার কোনো আশঙ্কা নেই। পত্রের কথা কারোর কাছে প্রকাশ করবেন না। ইতি ভবদীয় শ্রী মনোহর মিত্র।
সুন্দরবাবু বললেন। পড়লে? জয়ন্ত উত্তর দিল। চিঠির কাগজে কোনো ঠিকানা নেই, কিন্তু খামের উপরে ডাকঘরের নাম রয়েছে, সুলতানপুর। সুলতানপুর হচ্ছে একটি ছোটখাটো শহর, সেখানে আমি গিয়েছিলাম, কিন্তু ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত সেখানে কেউ শোনেনি। সুলতানপুর ডাকঘর থেকে কোন কোন গ্রামের চিঠি বিলি হয় সে খোঁজ নিয়েছেন তো? তা আবার নিইনি। শুধু খোঁজ নেওয়া কি হে, সব জায়গাতেই ঢু মারতেও ছাড়িনি, কিন্তু লাভ হয়েছে প্রকাণ্ড অশ্বডিম্ব। জয়ন্ত ভাবতে লাগলো নীরবে। সুন্দরবাবু বললেন। আমার কি সন্দেহ হচ্ছে জানো, মনোহর নাম ভাঙিয়ে কিছুদিন ও অঞ্চলে কোথাও বাস করেছিল, তারপর সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে পেয়ে হত্যা করে তাদের টাকাগুলোকে হাতি নিয়ে সরে পড়েছে কোনো এক অজানা দেশে। জয়ন্ত নিজের মনেই বলল। চিঠি পড়ে জানা গেল মনোহরবাবুর কোনো প্রস্তাবে গোবিন্দবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে রাজি হয়েছিলেন। খুব সম্ভবত সেই প্রস্তাবটাকে কার্যে পরিণত করার জন্য তিনি চেয়েছিলেন 12 লক্ষ টাকা। কে বলতে পারে সুশীলা দেবীর কাছেও মনোহর ঠিক একই রকম প্রস্তাব করেনি? কিন্তু কি এমন প্রস্তাব যার জন্য লোকে এমন লক্ষ টাকা খরচ করতে রাজি হয়? কেবল কি টাকা খরচ করতে রাজি হয়, ধাপ পাই বলে আত্মীয় স্বজন ছেড়ে অজ্ঞাতবাসে যেতেও কুণ্ঠিত হয় না। সুন্দরবাবু, প্রস্তাবটা যে অতিশয় অসাধারণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু বললেন। জয়ন্ত, মনোহরের প্রস্তাব নিয়ে বেশি মস্তিষ্ক চালনা করে কোনো লাভই নেই। লাভ আছে বই কি, প্রস্তাবটা কি জানতে পারলে আমাদের আর অন্ধকারে হাতড়ে মরতে হয় না। কিন্তু যখন তা জানবার উপায় নেই, তখন আমাদের অন্ধকারেই ঢিল ছুটতে হবে বই কি। অন্ধকারে বহু ঢিল তো ছুড়লেন, একটা ঢিলও লক্ষ্যে গিয়ে লাগলো কি? তুমি আমাকে আর কি করতে বলো? আপনি তো সর্বাগ্রে মনোহরবাবুকে আবিষ্কার করতে চান। নিশ্চয়ই। তাহলে আমাদের সঙ্গে আরেকবার সুলতানপুর চলুন। সেটা হবে ডাহা পণ্ডশ্রম, কারণ সে অঞ্চলে কোনো পাথরই আমি উল্টাতে বাকি রাখিনি। না, একখানা পাথর উল্টাতে আপনি ভুলে গিয়েছেন। কোনখানা শুনি? যথা সময়ে প্রকাশ পাবে। সুন্দরবাবু একটু নিঃশ্বাস ত্যাগ করে বললেন। বেশ, তাই সই। মানিক সব শুনল। এখানে তোমাকে একটা কাজ করতে হবে। ফরমাজ করো। তোমার ছবি আঁকার হাত খুব পাকা। তুমি ছাড়া আর কেউ একথা বলে না। এখন বলো আমায় কি করতে হবে? মনোহরবাবুর আকৃতি প্রকৃতির বিশেষত্বগুলি আগে তুমি সুন্দরবাবুর কাছ থেকে ভালো করে আরেকবার শুনে নাও। তারপর এমন একটি মনুষ্য মূর্তি আঁকো যার মধ্যে থাকবে ওই সব বিশেষত্বগুলি। সুন্দরবাবু কৌতূহলী হয়ে বললেন। ওরকম ছবি এঁকে কি লাভ হবে? ওই ছবির সাহায্যে হয়তো আসামিকে শনাক্ত করা যাবে। জয়ন্ত কি যে বকে তার ঠিক নেই। মনোহরকে আমিও দেখিনি, মানিকও দেখেনি। আমি খেয়েছি পরের মুখের ঝাল, সাত সকালে আমল খাস্তা। মানিক শিব গড়তে বানর গড়ে বসবে। ছবি দেখে মনোহরকে চেনাই যাবে না। ফলেন পরিচয়তে সুন্দরবাবু, ফলেন পরিচয়তে, অর্থাৎ ফলের দ্বারা চেনা যায় বৃক্ষকে। আসল তাৎপর্য হচ্ছে আকৃতির দ্বারা মানুষকে না চিনলেও তার ব্যবহার দ্বারা তাকে চেনা যায় অনায়াসেই। বহু অভিজ্ঞতার ফলে এরকম একটা প্রবাদ বাক্য রচিত হয়, বুঝলেন মশাই? তবুও সুন্দরবাবুর মন মানল না। তিনি বললেন। তুমি কেবল নিজের মন গড়া কথাই বলছো, একটা প্রমাণও তো দিতে পারলে না। জয়ন্ত হাসতে হাসতে বলল। একটা কেন, অনেক প্রমাণই দিতে পারি। তাই নাকি? এ দেশের কোনো গোয়েন্দা যে এমন বর্ণনা শুনে প্রতিকৃতি একে অপরাধীকে গ্রেপ্তার করেছে, আমি তা কখনো শুনিনি। এ দেশের কথা শিখেই তুলে রাখুন সুন্দরবাবু, এ দেশের কথা নিয়ে মাথা ঘামাবেন না। কিন্তু পাশ্চাত্য দেশের গোয়েন্দারা অনেকবারই এমন বর্ণনা শুনে আকৃতি প্রকৃতির সাহায্যে আসল অপরাধীকে বন্দি করতে পেরেছে। সুন্দরবাবু বিস্ফারিত চক্ষে বললেন। বটে? আমি তো জানতুম না। মানিক বলল। সুন্দরবাবু, আপনি অনেক কিছুই আগে জানতেন না, এখনও জানেন না, আবার না জানালে ভবিষ্যতেও জানতে পারতেন না। তবুও জানতে গেলে এত তর্ক করেন কেন বলুন দেখি? সুন্দরবাবু দীপ্ত নেত্রে কেবল বললেন। জয়ন্ত বলল। জানাজানি নিয়ে হানাহানি ছেড়ে দাও মানিক, এখন বর্ণনা শুনে মনোহরের চিত্র আঁকবার চেষ্টা করো। কালই আমরা সুলতানপুরে যাত্রা করব। সুলতানপুর ছোট শহর হলেও 3টি রেলপথের সংযোগস্থলে অবস্থিত বলে এখানে লোকজনের সংখ্যা বড় অল্প নয়।
প্রকৃতি যেন তার সৌন্দর্যের ঐশ্বর্য উজাড় করে দিয়েছে। মানিক বলল, জয়ন্ত, এমনই সব জায়গাতে জন্মলাভ করে কবির কল্পনা। জয়ন্ত বলল, কিন্তু আমরা তো কবি নই। সুন্দরবাবু বললেন, আমরা ঠিক তার উল্টো। আমরা এখানে কাল্পনিক মিথ্যার সঙ্গে মিতালি করতে আসিনি। আমরা এসেছি বাস্তব সত্যের সঙ্গে যুদ্ধ করতে। ফাঁক পেলে মানিক ছাড়ে না। বলল, সত্যের সঙ্গে যুদ্ধ করতে? সে কি সুন্দরবাবু, সত্য কি আপনার শত্রু? সুন্দরবাবুর বদনমণ্ডলে ঘনি উঠেছিল অন্ধকার, কিন্তু জয়ন্ত তাড়াতাড়ি তার পক্ষ অবলম্বন করে বলল, না মানিক, সুন্দরবাবু বোধ করেই বলতে চান উনি এসেছেন সত্যের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে। সুন্দরবাবুর মুখ তৎক্ষণাৎ প্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, জয়ন্ত ঠিক ধরেছে, আমি তো ওই কথাই বলতে চাই। পোস্ট অফিস যাবে নাকি? পরে বিবেচনা করব। কলকাতার বিখ্যাত চৌধুরী ব্যাংকের একটা শাখা এখানে আছে না? হ্যাঁ, সেটি এখানকার প্রধান ব্যাংক। একবার সেই ব্যাংকে যেতে চাই। কেন বলো দেখি? সেখানে গেলেই বুঝতে পারবেন। চৌধুরী ব্যাংক। দোতলায় উঠে দেখা গেল একটা বিলেতি পোশাক পরা যুবক দাঁড়িয়ে প্রবল বাতাসে দেশলাই জেলে সিগারেট ধরাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাকে দেখেই মানিক বিস্মিত স্বরে বলে উঠল, এই কি করুণা? আরে মানিক নাকি এখানে? যে এই ব্যাংকের ম্যানেজারকে একটু দরকার। আমি এখানকার ম্যানেজার। সে কি, কবে থেকে? বছর তিনেক। তুমি তো আমাদের পাড়া মারাও না, জানবে কেমন করে? এদের সাথে পরিচয় করিয়ে দাও। ইনি হচ্ছেন সুন্দরবাবু, ডাকসাইটে পুলিশ কর্মচারী। আর ইনি হচ্ছেন আমার বন্ধু জয়ন্ত। আমার মুখে এর কথা তুমি নিশ্চয়ই শুনেছ অনেকবার। আর জয়ন্ত, এটা হচ্ছে আমার বাল্যবন্ধু করুণা ভট্টাচার্য। আমার মামাবাড়ির পাশেই এদের বাড়ি। করুণা বলল, আপনাদের মতো মহাবিখ্যাতরা এই ধ্যারধারা গোবিন্দপুরে কেন? আচ্ছা, সে কথা পরে হবে, আগে আমাদের ঘরে এসে বসুন। পাশেই ম্যানেজারের ঘর। সকলে আসন গ্রহণ করলে তারপর নিজের টেবিলের সামনে বসে করুণা বলল, এইবার আপনাদের জন্য কি করতে পারি আদেশ করুন। জয়ন্ত সহাস্যে বলল, আদেশ ফাদেশ কিছুই নয়। প্রথমে একটা বিনীত নিবেদন আছে। বলতে পারেন সুলতানপুর ডাকঘর এলাকার মধ্যে সবচেয়ে ধনী বাঙালি এমন কে আছেন যিনি আপনাদের মক্কেল? করুণা বলল, বিচিত্র প্রশ্ন। সুলতানপুর ডাকঘরের এলাকায় কিছু কিছু বাঙালি আছেন বটে, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া আর সকলেই সম্পূর্ণ গৃহস্থ বা মধ্যবিত্ত শ্রেণীর লোক। সেই একজন কি খুব ধনী? আগে হ্যাঁ, তাকে ধনকুবের বলাও চলে হয়তো। তিনি কি আপনাদের মক্কেল? আমাদের একজন প্রধান মক্কেল। তিনি কোথায় থাকেন? এখান থেকে 3 মাইল দূরে আছে বেগমপুরা নামে একটি জায়গা। সেখান থেকেও মাইল দুয়েক তফাতে দস্তুর মতো গহন বনের ভিতরে তার বাংলোর ধরনের তৈরি মস্ত বাড়ি। অত বড় ধনী এমন নির্জন জায়গায় থাকেন কেন? শুনতে পাই তিনি ভারী খেয়ালি লোক। তার নাম কি ডক্টর মনোহর মিত্র? আগে না, তার নাম সিদ্ধেশ্বর সেন। জয়ন্ত চুপ করে রইল গম্ভীর মুখে। সুন্দরবাবু ভরা গলায় হেসে বললেন, তুমি আমাকে টেক্কা দেবে বলে এখানে এসেছো, কিন্তু দেখছো তো ভায়া, আমি কোনো পাথর উল্টাতে বাকি রাখিনি। জয়ন্ত নিরুত্তর মুখে পকেট থেকে মানিকের আঁকা সেই ছবিখানা বের করে ধীরে ধীরে বলল, করুণাবাবু, এই ছবির মানুষটিকে কোনোদিনও আপনি সচক্ষে দর্শন করেছেন? করুণা ছবির উপর ঝুঁকে পড়ল। তারপরে বিনা দ্বিধায় বলে উঠল, এই ছবির সঙ্গে সিদ্ধেশ্বরবাবুর মুখ ঠিক মিলছে না বটে, তবে এখানে যে সিদ্ধেশ্বরবাবুর প্রতিকৃতি সে বিষয়ে একটু সন্দেহ নেই। জয়ন্ত অপাঙ্গে সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখল এবং সঙ্গে সঙ্গে ঘাড় হেট করে ফেললেন সুন্দরবাবু। করুণাবাবু, আপনাদের সেই সিদ্ধেশ্বর বাবুর কথা আরও কিছু বলতে পারেন? জিজ্ঞাসা করল জয়ন্ত। একে আপনি মানিকের প্রাণের বন্ধু, তার উপরে আপনার মতো লোকের সঙ্গে বাক্যালাপ করবার সুযোগ পাওয়াও চরম সৌভাগ্য। আপনি কি জানতে চান বলুন। সিদ্ধেশ্বরবাবু কবে কত দফায় আপনাদের ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? করুণা স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ, তারপর মৃদুস্বরে ধীরে ধীরে বলল, দেখুন, এরকম প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে উচিত নয়, কারণ সিদ্ধেশ্বর বাবু হচ্ছেন আমাদের একজন প্রধান মক্কেল, কিন্তু আপনাদের কথা স্বতন্ত্র। বিশেষত সুন্দরবাবু হচ্ছেন একজন বিশিষ্ট রাজকর্মচারী। এক্ষেত্রে আমরা আদেশ পালন করতে বাধ্য। আপাতত আমার স্মৃতি থেকেই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব।
দরকার হলে পরে খাতাপত্র দেখে সঠিক তার টাকার পরিমাণ আপনাদেরকে জানাতে পারি। শুনুন, সিদ্ধেশ্বরবাবু তার বাংলো বাড়ি তৈরি হবার পর এই অঞ্চলে প্রথম আসেন প্রায় 2 বছর আগে। সেই সময় আমাদের ব্যাংকে জমা রাখেন 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর দেড়েক আগে তিনি এই ব্যাংকে 15 লক্ষ টাকা জমা দেন। তৃতীয়বারে সেও বোধহয় 1.5 বছরের কাছাকাছি। সিদ্ধেশ্বরবাবুর কাছ থেকে আমরা 12 লক্ষ টাকা পাই, অর্থাৎ মোট 33 লক্ষ টাকা। জয়ন্ত অর্থপূর্ণ দৃষ্টিতে সুন্দরবাবুর দিকে তাকিয়ে বলল, শুনেছেন, দ্বিতীয় আর তৃতীয়বারে সিদ্ধেশ্বরবাবু এখানে জমা দিয়েছেন যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা। সুশীলা দেবী আর গোবিন্দবাবুও কি যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা নিয়ে নিরুদ্দেশ হয়নি? সুন্দরবাবু মৃদুস্বরে জয়ন্তের কানে কানে বললেন, কিন্তু প্রথম দফার 6 লক্ষ টাকা কোথা থেকে এলো? জোর করে কিছু বলতে চাই না, খুব সম্ভব ওটা হচ্ছে সিদ্ধেশ্বরবাবুর নিজের টাকা। আপনারা আর কিছু জানতে চান? সিদ্ধেশ্বরবাবুর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানেন? বিশেষ কিছুই জানি না। মানিক শুধল, আচ্ছা করুণা, এই বছর দেড়েক আগে কোনো মহিলা কি সিদ্ধেশ্বরবাবুর অতিথি হয়েছিলেন? করুণা একটু ভেবে বলল, দেখো মানিক, বছর দেড়েক আগেকার কথা আমি ঠিকঠাক জানি না, তবে কথা শুনেছি বটে, বছর দেড়েক আগে সিদ্ধেশ্বরবাবু একটি অতি বৃদ্ধাকে নিয়ে সুলতানপুর স্টেশনে এসে নেমেছিলেন। তারই কিছুদিন পরে একটি বৃদ্ধ ভদ্রলোক ওখানে এসেছিলেন, এও আমার শোনা কথা মানিক। শুনেছি সে ভদ্রলোকও গিয়েছিলেন সিদ্ধেশ্বরবাবুর বাড়িতে, কিন্তু থামলে কেন? কিন্তু কি? কিঞ্চিত ইতস্তত করে করুণা বলল, ভাই মানিক, সিদ্ধেশ্বরবাবুর সম্বন্ধে অনেক কানাঘুষাই শুনতে পাই, কিন্তু শোনা কথা পরের কাছে প্রকাশ করতে ভয় হয়। মানিক অভিযোগ ভরা কণ্ঠে বলল, করুণা, আমিও কিন্তু তোমার পর, কোনো ভয় নেই, তোমার শোনা কথাই প্রকাশ করো। করুণা বলল, শুনেছি সিদ্ধেশ্বরবাবুর বাংলোয় একটি বৃদ্ধা নারী আর একটি বৃদ্ধ পুরুষ প্রবেশ করেছিলেন বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের প্রস্থান করতে দেখেনি। কেবল তাই নয়, তারা যে এখনও ওই বাংলোর ভিতরে আছে এমন কোনো প্রমাণও নেই। এ যে অসম্ভব কথা। তুমি আমার বাল্য বন্ধু, তুমি জিজ্ঞাসা করছো বলেই বলছি। করুণা প্রায় আতঙ্কগ্রস্ত কণ্ঠেই বলল, সিদ্ধেশ্বরবাবুর ওই রহস্যময় বাংলো সম্বন্ধে আরও যেসব কানাকানি শুনতে পাই তা মোটেই বিশ্বাসযোগ্য নয়। তোমার কথার অর্থ আমি বুঝলাম না। লোকে বলে ও বাংলো হচ্ছে ভুতুড়ে। কেন? ওখানে নাকি কাচের দুটো কফিনের মধ্যে একটি পুরুষ আর একটি নারীর মৃতদেহ। কাচের কফিন? সুন্দরবাবু চমকে উঠে প্রায় গর্জন করে বলল, হুম। ঠিক সেই সময় ঘরের ভিতরে ঢুকলো একজন ভৃত্য। সে বলল, বাবু, সিদ্ধেশ্বরবাবু দেখা করতে এসেছেন। সচমকে সকলে দৃষ্টি বিনিময় করল। করুণা বলল, বেশ, তাকে নিয়ে এসো। মিনিট দুয়েকের পরেই ঘরে দরজায় সিদ্ধেশ্বরবাবুর আবির্ভাব। মানিকের একা ছবির 12 আনাই মিলে যায় তার সঙ্গে। ব্যস্তভাবে সকলের মুখের ওপর বিদ্যুৎ বেগে চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, করুণাবাবু, আজ আপনার ঘরে দেখছি অনেক অতিথি এসেছে। আমি জানতাম না, মাফ করবেন। আমি না হয় অন্য আরেকদিন আসবো। বলতে বলতে সিদ্ধেশ্বরের অন্তর্ধান। সুন্দরবাবু তার দোদুল্যমান ভুঁড়িকে রীতিমতো কাহিল করে তরাক করে এক সুদীর্ঘ লম্ফ মেরে সচিৎকারে বলে উঠলেন, পাকড়াও, মনোহর মিত্তি লম্বা দিচ্ছেন, ওকে গ্রেপ্তার করো, ওকে গুলি করে মারো। জয়ন্ত হাত বাড়িয়ে সুন্দরবাবুর কাঁধ চেপে ধরে কঠোর কণ্ঠে বলল, শান্ত হন সুন্দরবাবু, শান্ত হন। লম্পঝম্প আর চিৎকার করে ভাড়ামি করবেন না। আসুন দেখা যাক মনোহরবাবু এরপরে কি করেন। তারপর ব্যাংকের বারান্দায় গিয়ে দেখা গেল রাস্তায় মনোহরবাবু তার বাইক চালিয়ে দিয়েছেন সবেগে। সুন্দরবাবু বললেন, এখন আমরা কি করব? নিচে নেমে গিয়ে মোটরে চড়ে মনোহরের পশ্চাৎধাবন করতে পারি বটে, কিন্তু ততক্ষণে আসামি আমাদের নাগালের বাইরে অদৃশ্য হয়ে যাবে। করুণার দিকে ফিরে জয়ন্ত বলল, আপনি তো মনোহরবাবুর বাংলোয় যাওয়ার রাস্তা জানেন। জানি। তাহলে কাল বিলম্ব না করে আমাদের সঙ্গে আসুন। মনোহরবাবু তো বাংলোখানা তার কফিন দুটো কাঁধে করে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আগে দেখা যাক তার বিরুদ্ধে কী কী প্রমাণ আছে, তারপর তাকে পুনরাবিষ্কার করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। সকলে পুলিশ জিপের ওপর উঠে বসল এবং সঙ্গে সঙ্গে চলল কয়েকজন সামরিক পুলিশ। খানিক পরেই পিছনে পড়ে রইল সুলতানপুর এবং সামনে এগিয়ে এলো ভূস্বর্গের বর্ণোজ্জ্বল দৃশ্য।
কিছুক্ষণের মধ্যে বেগমপুরাও পিছনে গিয়ে পড়ল। সেই জনহীন পথে নীরবতা ভঙ্গ করে ছুটে চলল জিপ। মানিক বলল, এমন জায়গাতেও মানুষ থাকে? সুন্দরবাবু বললেন, মনোহর মানুষ নয়, সে অমানুষ, নিজের যোগ্য জায়গায় বেছে নিয়েছে। কিন্তু আমার খালি খালি একটা কথাই মনে হচ্ছে, জয়ন্ত কেমন করে সন্দেহ করলে যে সুলতানপুরের চৌধুরী ব্যাংকের সঙ্গে মনোহরের কোনো সম্পর্ক থাকতে পারে? জয়ন্ত হাসি মুখে বলল, আন্দাজ সুন্দরবাবু, আন্দাজ। আমার বিশেষ অটুট কোনো যুক্তি নেই, আন্দাজেই ছুঁড়েছি অন্ধকারে ঢিল। আন্দাজটা কি শুনতে পারি না? গোড়া থেকেই আমার ধারণা ছিল মনোহরবাবু বাসা বেঁধেছেন সুলতানপুরের ডাকঘরের এলাকার মধ্যেই। এতে ধরে নিলাম যথাক্রমে 15 লক্ষ আর 12 লক্ষ টাকা নিয়ে সুশীলার গোবিন্দবাবু তারই কাছে গিয়ে হয়েছে নিরুদ্দেশ। 27 লক্ষ টাকা হস্তগত করে নিশ্চয়ই তিনি নির্বোধের মতো বাড়ির ভিতরে রেখে দেবেন না। বাড়িতে চোর ডাকাতের ভয়, ওদিকে ব্যাংকে রাখলে টাকা সুদে বাড়ে। তারপরও টাকার কথা না হয় ছেড়েই দিলুম। মনোহরবাবুর চিঠির একটা জায়গা স্মরণ করুন। গোবিন্দবাবুকে তিনি লিখেছিলেন, যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানেই বাস করব। কিন্তু মানুষের খাওয়া পড়ার জন্য দরকার হয় টাকার। টাকা আগাছার মতন আপনা আপনি মাটি ফুঁড়ে গজিয়ে ওঠে না। নিজের ভরণ পোষণের জন্য মনোহরবাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন। সুতরাং কোনো না কোনো দিক দিয়ে তার সঙ্গে যে ব্যাংকের কোনো সম্পর্ক আছে, এটা আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম। অবশ্য আন্দাজ মাত্র। সুন্দরবাবু তারিফ করে বললেন, বারে আন্দাজ, বলিহারি। করুণা বলল, ওই সিদ্ধেশ্বর অর্থাৎ মনোহরবাবুর বাংলো দেখা যাচ্ছে। সুন্দরবাবু বললেন, মনোহরহীন মনোহরের বাংলোর ভেতরে আছে হয়তো এয়ারটাইট কাচের কফিনের মধ্যে দুটো বুড়ো বুড়ির কতদিনের বাসি শুকনো মরা। এ কি রকম বাংলা! চারিদিকে জনজঙ্গল আর ঝোপঝাড়, ওপর থেকে মাথার উপরে ঝাঁপ খাবে বলে হুমড়ি খেয়ে আছে প্রকাণ্ড কালো পাহাড়। এ যেন হানাবাড়ি, গা ছমছম করে ওঠে। মনোহরটা বোধ হয় এখানে সব সাধনা করত। সে মন্ত্র পড়ে দিলে মরা দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠখড় পুড়িয়ে তান্ত্রিক খুনিটাকে ধরতে পারলুম না। আমার যে আফসোস রাখবার ঠাঁই নেই। সবই কপাল, সবই কপাল। গাড়ি একতলা একটা বাড়ির সামনেকার খোলা জমির উপরে গিয়ে দাঁড়ালো। সারি সারি ঘর, সামনে টানা চওড়া দালান। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে ঘুঘুর কান্নার সুর। তাছাড়া আর কোথাও কোনো জনপ্রাণী নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য। স্তব্ধতার মধ্যে প্রাণ যেন হাঁপিয়ে ওঠে। স্বভাবত উচ্চকণ্ঠে সুন্দরবাবুও সেখানে চেঁচিয়ে কথা বলতে পারলেন না। সেখানে যেন চিৎকার করাটাও নিয়ম বিরুদ্ধ। চুপি চুপি বললেন, মনোহরের লোকজনেরাও কি আমাদের গাড়ির সারা পেয়ে চম্পট দিয়েছে? অসম্ভব নয়, দেখা যাক। এই বলে জয়ন্ত অগ্রসর হয়ে দালানে গিয়ে উঠল। দালানের ওপরে দাঁড়িয়ে একবার এদিক ওদিক তাকিয়ে দেখল জয়ন্ত। তারপর সামনের ঘরের দিকে সোজা এগিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সুগম্ভীর কণ্ঠে শোনা গেল, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে আসুন, আপনার বাঁ দিকের শেষ ঘর। সচকিতে ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। সুন্দরবাবু এতক্ষণে দেখতে পাননি, বাদিকের শেষের ঘরে পর্দা দেওয়া, দুই পাশে দাঁড় করানো রয়েছে দুটো সর্বাঙ্গপূর্ণ নরকঙ্কাল। আঁতকে উঠে অস্ফুট কণ্ঠে তিনি বললেন, আর নয়, আর নয়, এই বেলা সরে পড়ি, চলো। মরার হাড় এখানে কথা কয়। সেই কণ্ঠস্বর আবার শোনা গেল, ভয় নেই, ও দুটো হচ্ছে রক্ত মাংসহীন কঙ্কাল মাত্র। নির্ভয়ে ঘরের ভেতরে আসুন। আকস্মিক কণ্ঠটা শুনে জয়ন্তই কেবল বিস্মিত হয়েছিল। ঘরের ভেতর থেকে কেবলে পর্দা ঠেলে ভিতরে প্রবেশ করল। জয়ন্ত ঘরের মধ্যে এসে দাঁড়ালো। সামনেই একখানা ইজি চেয়ারের উপর অর্ধশয়ন অবস্থায় ডাক্তার মনোহর মিত্র। এই দৃশ্য যেন একেবারেই অপ্রত্যাশিত। জয়ন্ত পর্যন্ত হতভম্ব হয়ে গেল। মনোহরের মুখে হাসি ফুটেই মিলিয়ে গেল। তিনি বললেন, আমি পালাইনি দেখে অবাক হচ্ছেন? অবাক না হলেও চলবে। আপনারা শুভাগমন করবেন জেনেই আমি এখানে আপনাদের অভ্যর্থনা করার জন্য অপেক্ষা করছি। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন, এখানে আসনের অভাব হবে না। পেছন থেকে সুন্দরবাবু বলে উঠলেন, ছদ্মনামের আড়ালে যে লোক 33 লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিয়েছে, তার বাড়িতে আসনের অভাব হবে না, তা আমি জানি। মনোহরের যেন একটুও ভাবান্তর হলো না। খুব সহজ এবং স্থির কণ্ঠে তিনি বললেন,
নানা কারণে সময় আত্মগোপন করবার দরকার হয় অনেকেরই, এমনকি আপনাদেরও। আমরা মাঝে মাঝে আত্মগোপন অর্থাৎ ছদ্মবেশ ধারণ করি অসাধুদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তুমি? কালো চশমার আড়ালে মনোহরের দুই চোখ ক্রোধে দীপ্ত হয়ে উঠল কিনা বোঝা গেল না, কিন্তু তার গভীর কণ্ঠস্বর হয়ে উঠল অত্যন্ত কঠিন। ধীরে ধীরে তিনি বললেন, আমি মহাশয়ের থেকে বয়সে বড়, বিদ্যা বুদ্ধি মান সম্ভ্রমে বোধহয় ছোট নই। আমাকে তুমি বলে সম্বোধন করে ভদ্রতার অপমান না করলেই বাধিত হব। আপনারা অসাধুদের দণ্ড দেবার জন্য ছদ্মবেশ ধারণ করেন, কেমন? তাহলে জানবেন আমিও ছদ্মনাম গ্রহণ করতে বাধ্য হয়েছি মনুষ্যজাতির মঙ্গলের জন্য। সুন্দরবাবু টিটকিরি দিয়ে বললেন, ও হো হো হো, মনুষ্যজাতির মঙ্গলের জন্য ধরায় অবতীর্ণ হয়েছেন বিংশ শতাব্দীর অভিনব যীশুখ্রিস্ট। তাই তিনি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করে কাচের কফিনে পুড়ে রেখে দিয়েছেন। তাই তিনি ওই দুই হতভাগ্যের কাছ থেকে 27 লক্ষ টাকা অপহরণ করে ধরা পড়বার ভয়ে ছদ্মনামের আশ্রয় ব্যাংকে জমা দিয়েছেন। এরপর কি করা উচিত বলুন দেখি? আপনাকে সাধুবাদ দেব নাকি হাত কড়া আনবার হুকুম দেব? একটুও বিচলিত না হয়ে স্থির কণ্ঠে মনোহর বলল, লোকে আমাকে অপবাদ দেয় আমি নাকি হাসতে জানি না, কিন্তু আপনার কথা শুনে আজ আমার প্রাণপণ অট্টহাস্য করবার ইচ্ছে হচ্ছে। আমি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করেছি? কোন প্রত্যক্ষদর্শী আপনার কানে এই অপূর্ব খবরটি দিয়ে গিয়েছে? দেখুন, ধাপ্পা দিয়ে আপনি আমাকে গুলোবার চেষ্টা করবেন না। বলতে পারেন যে সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ কোথায়? তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ, কাচের কফিনের ভেতর। বারবার কাচের কফিন বলে চিৎকার করবেন না, আমার বাড়িতে কফিন বলে কোনো জিনিসই নেই। বটে বটে, এখানে কাচের কফিন আছে কি না আছে সেটা খানা তল্লাশ করলেই জানতে পারা যাবে। এতক্ষণ পরে মনোহর হঠাৎ সিধে হয়ে উঠে বসে বললেন, কাচের কফিনের কথা ছেড়ে দিন, আপনি আগে জীবন্ত অবস্থায় কাকে দেখতে চান, সুশীলা দেবীকে না গোবিন্দবাবুকে? সুন্দরবাবু প্রথমটা যেন থতমত খেয়ে গেলেন, তারপর আধো আধো গলায় বললেন, কোথায় সুশীলা দেবী? আগে তাকেই দেখতে চাই। উত্তম। বলেই মনোহর গলা জড়িয়ে ডাকলেন। সুশীলা, সুশীলা। বাড়ির ভেতর থেকে গানের মতো একটি আওয়াজ শোনা গেল। আজ্ঞে, কি বলছেন? তুমি একবার এই ঘরে এসো তোমা। ঘরের ভিতরকার দরজা ঠেলে যে আত্মপ্রকাশ করল সে ছিল আশ্চর্য রূপবতী। তাকে দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। এ মূর্তি যে মাটির পৃথিবীর, সচক্ষে দেখেও কেউ তা বিশ্বাস করতে পারল না। বিপুল বিস্ময়ে জয়ন্ত বলে উঠল, ইনিই কি সুশীলা দেবী? মনোহর বললেন, হ্যাঁ, কিন্তু এখন থেকে ইনি নতুন নামে আত্মপরিচয় দেবেন। নতুন নাম? হ্যাঁ, ললিতা দেবী। সুন্দরবাবু দৃঢ় কণ্ঠে বললেন, কিন্তু ইনি সুশীলা দেবী নন। কেন বলুন তো? সুশীলা দেবীর বয়স 75 বছর। ঠিক, এখন তার বয়স 75 হলেও তিনি আর বৃদ্ধা নন। পাগলের মতো কি আবোল তাবোল বকছেন? শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না মনোহর বাবু। কেন, প্রাচীনরা কি আবার নবীনা হতে পারেন না? অসম্ভব। জড়ার পরেই মানুষের মৃত্যু, জড়ার পর আর যৌবন হয় না। বিজ্ঞানের মহিমায় সবই সম্ভবপর হয়। আমি ভবিষ্যৎবাণী করছি, বিজ্ঞান একদিন মানুষকে অমর করবে। আপনার এই নির্বোধের স্বর্গে আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। হয় কাজের কথা বলুন, নয় থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই শুনুন। মনোহর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ডাকলেন, মা, সুশীলা। বাবা, সে কি মানুষের কণ্ঠস্বর নাকি বিনার ঝংকার? তুমি এখন বাড়ির ভেতরে যাও, এই ভদ্রলোকদের জন্য একটু চাটা পাঠিয়ে দাও। সুন্দরবাবু ব্যস্তভাবে সভয়ে বলে উঠলেন, আমি এখানে চাটা খেতে আসিনি। ভয় নেই, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। বিষ থাক আর নাই থাক, চাটা কিছুই খাওয়া চলবে না। আপনাদের সকলেরই কি একমত? জয়ন্ত বলল, আমার অন্য মত, আমি চাটা সব খাবো। কি বলো মানিক? আমিও তোমার দলে। করুণা মনোহরবাবুকে জিজ্ঞেস করলো তাকে কি নামে ডাকবে, ললিতা নাকি সুশীলা। সেই মোহনীয় বিনা বিনু আবার বাজল। কিন্তু আপনারা তো বৃদ্ধা সুশীলাকে দেখেননি, তাই আপনারা আমাকে ললিতা বলেই ডাকুন। জয়ন্ত বলল, বেশ। করুণাবাবু,
এই পরমা সুন্দরী ললিতা দেবী যদি তার সুন্দর হাত দিয়ে সুন্দর চা তৈরি করে দেন, তাহলে সুন্দরবাবুর মতন আপনি তা পান করবেন না? সুন্দরবাবু, আপনি কি এখনও মত বদলাবেন না? মনে রাখবেন, চায়ের সঙ্গে আবার টা। সুন্দরবাবু জুলুজুলু করে জয়ন্তের মুখের পানে তাকিয়ে বললেন, কি আর করি বলো, তোমরা সবাই যখন রাজি তখন আমারও আর এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আমিও রাজি। একটি নমস্কার করে পাশের ঘরে তিনি অদৃশ্য হয়ে গেলেন। মনোহর গম্ভীর স্বরে বললেন, শুনুন মশাই, জড়ার কারণ কি মানুষ যে জানে না একথা সত্য নয়, বরং এই কথাই সত্য যে জড়ার কারণ তার কাছে অজ্ঞাত নয়, এইটুকুই জানে না সে। সুন্দরবাবু মুখভঙ্গি করে বললেন, এই যে হেয়ালি, এসব সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপার আপনাদের যে কেমন করে বোঝাবো বুঝতে পারছি না। রেডিও অ্যাক্টিভ বস্তু কাকে বলে জানেন? জয়ন্ত বলল, জানি, আমাকেও মাঝে মাঝে অল্প স্বল্প বৈজ্ঞানিক পরীক্ষা করতে হয়, যদিও তা ধর্তব্যের মধ্যেই গণ্য নয়। সুন্দরবাবু বললেন, বিজ্ঞানে আমি একেবারে মা, বাংলায় বুঝিয়ে দিতে পারেন? বাংলা ভাষার দোষ নেই সুন্দরবাবু, তবে বাংলা ভাষার এখনও ভালো করে বিজ্ঞানকে পরিপাক করার চেষ্টা হয়নি, কারণ দেশ এতদিন স্বাধীন ছিল না। যাক ও কথা, যতটা সংক্ষেপে পারি কিছু কিছু বোঝাবার চেষ্টা করি। অনেক পরীক্ষার পর আমি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছি যে সারা জীবন ধরে আমাদের দেহের ভিতর যে রেডিও অ্যাক্টিভ বস্তু জমে ওঠে, অর্থাৎ যাকে বলে ক্রমিক রেডিয়াম, জড়ার কারণ হচ্ছে তাই। সূর্যের দ্বারা পৃথিবীর উপরে প্রতিদিনই রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে। আমরা তা খাচ্ছি, তা পান করছি, নিঃশ্বাস দিয়ে বাতাস থেকে তা আকর্ষণ করছি। তারই ফলে প্রত্যেক জীব আর তরুলতাও ধীরে ধীরে জরাগ্রস্ত হয়। জরাব্যাধি নিবারণ করার উপায় আমি আবিষ্কার করেছি। সুন্দরবাবু দুই চোখ ছানা বড়ার মতো করে বললেন, বলেন কি মশাই? আগে হ্যাঁ, ক্যালসিয়াম থেকে দেহের হাড় তৈরি হয়। রসায়ন শাস্ত্রের দিক থেকে রেডিয়াম কাজ করে ক্যালসিয়ামের মতোই। গঠন কার্যে যেখানে ক্যালসিয়ামের পরমাণু দরকার হয়, সেখানে রেডিয়াম পরমাণু ব্যবহার করলে দেহের রক্তস্রোত তা না জেনেই গ্রহণ করে। রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে তাদের ভিতর থেকে ওই রেডিয়াম পরমাণুগুলিকে বিতাড়িত করা। জয়ন্ত বলল, সেটা কি অসম্ভব ব্যাপার নয়? প্রথম দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় বটে, কিন্তু কার্যকালে দেখা যায় মোটেই তা না। জরাব্যাধিগ্রস্ত ব্যক্তিদের হাড়ের ভিতর থেকে বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলিকে বাইরে বের করে দেওয়া অসম্ভব নয় মোটেই। প্রথমে রোগীকে এমন ভিনিগার ও অ্যাসিড জাতীয় পথ্য দিতে হবে যাতে করে তার দেহের হাড়গুলো ক্যালসিয়াম থেকে মুক্ত হয়। 1 সপ্তাহ পর রোগীকে আমি আবার 1 সপ্তাহ ধরে স্বাভাবিক পথ্য দিই বটে, কিন্তু সে সঙ্গে এদিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখি যে খাদ্যের ভিতর যে খাঁটি ক্যালসিয়াম থাকে তার মধ্যে কিছুমাত্র রেডিও অ্যাক্টিভিটি বর্তমান নেই। প্রথমে যে ভিনিগার ও অন্যান্য অ্যাসিডের পথ্য দেওয়া হয়, দেহের ক্ষতি সাধন করবার ক্ষমতা তাদের অপেক্ষাকৃত কম, তাই ওই পথ্যের আকর্ষণে আসল ক্যালসিয়ামের সঙ্গে দেহের ভিতর উড়ে এসে বসা রেডিয়ামও ক্রমে ক্রমে বাইরে বেরিয়ে যায়। স্বাভাবিক পথ্যের পর দিয়ে আবার অ্যাসিড জাতীয় পথ্য, তারপর আবার স্বাভাবিক পথ্য, এইভাবে চিকিৎসা চলে মাসের পর মাস। জয়ন্ত চমৎকৃত হয়ে বলল, এই চিকিৎসার ফলেই জরাগ্রস্ত রোগী ফিরে পায় তার নবযৌবন। প্রায় তাই বললেই চলে, তবে উপসর্গ যে দেখা যায় না তা বলা চলে না। যেমন ওই কাচের কফিন ব্যাপারটা, সুন্দরবাবু কাচের কফিনে উল্লেখ করেছিলেন, কিন্তু সেটা যে কী পদার্থ আপনারা কেউ তা জানেন না। দেখতে চান তো আমার সঙ্গে আসুন। মনোহরের সঙ্গে সকলে এসে উপস্থিত হলো একটা প্রকাণ্ড হল ঘরে। তার অধিকাংশ জুড়ে বিরাজ করছে নানা রকম যন্ত্রপাতি। যারা কোনো কলেজের বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেছেন তাদের কাছে ওইসব যন্ত্র কয়েকটি পরিচিত বলে মনে হতে পারে। সুন্দরবাবু আবার হুম শব্দটা উচ্চারণ করে বললেন, মনোহরবাবু, এতক্ষণ কানে যা শুনলুম তার এক বর্ণও বুঝতে পারলুম না। এখন চোখে দেখছি তাও ভালো করে বুঝতে পারছি না। আপনি বোধহয় আবার লেকচার শুরু করবেন, কিন্তু তার আগে আমার গোটা কয়েক সহজ প্রশ্নের জবাব দেবেন। আজ্ঞা করুন। আপনি এইসব বৈজ্ঞানিক পরীক্ষা তো কলকাতায় বসেই করতে পারতেন, মিথ্যে তো লুকোচুরি কেন? কলকাতার কৌতূহলী জনতা যদি ঘুণাক্ষরে আমার পরীক্ষার ব্যাপার টের পেত, তাহলে আমার বাড়িটি পরিণত হতো সরকারি বাগানে, আর সেখানে উকিঝুঁকি মারতে আসতো রাম শ্যাম যদুমধু সকলে। তারপরে আমি কি আর নির্বিঘ্নে পরীক্ষা চালাবার অবসর পেতুম? সে কথা ঠিক, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু কাউকেই কিছু না জানিয়ে আপনার সঙ্গে চোরের মতো পালিয়ে এসেছেন কেন? তারও প্রথম কারণ হচ্ছে মন্ত্রগুপ্তি, দ্বিতীয় কারণ গুরুতর। গুরুতর মানে?
সুশীলা দেবী আর গোবিন্দবাবু নতুন দেহ লাভ করবার পর ইহজীবন আর নিজের বাড়িতে ফিরবেন না বোধহয়। সে কি মশাই? নতুন দেহ অতি প্রাচীনা সুশীলাকে কেউ কি চিনতে পারত? তা পারতই না। সুশীলার কথা কেউ বিশ্বাস করত? তা তো করতই না। তাকে নিয়ে আরও নানা রকম গণ্ডগোল, এমনকি মামলা মোকদ্দমা হবারও সম্ভাবনা ছিল নাকি? তা তো ছিলই। আরও কত দিক দিয়ে সুশীলার জীবন হয়ে উঠত ভয়াবহ। সেই জন্যে স্থির করেছিল আমার পরীক্ষা সফল হলে নতুন দেহে নতুন নামে নতুনভাবে জীবনযাপন করবে। সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা সঙ্গে নিয়ে এসেছেন কেন? আর সেসব টাকা আপনার নামেই বা জমা আছে কেন? নতুন দেশে নতুন নামে নতুনভাবে জীবন শুরু করতে হলে প্রথমে দরকার টাকা। সে টাকা আসবে কোথা থেকে? নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত হবার জন্যেই সুশীলা দেবী আর গোবিন্দবাবু উচিত মতো টাকা সঙ্গে করে এখানে এনেছেন। ওদের টাকা আমার ছদ্মনামে জমা রেখেছি কেন? আমি জানতুম পুলিশ ওদের খোঁজ করবে। ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ নিশ্চয়ই সন্ধান পেত। আরও কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটি প্রশ্ন আছে। যদিও ললিতা দেবী সুশীলা দেবী কিনা সে খটকা আমার মন থেকে এখনো দূর হয়নি, তবে ওটা আপাতত ধামাচাপাই থাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোবিন্দবাবু এখন কোথায়? সে প্রশ্নের জবাব না দিয়ে মনোহর জয়ন্তকে একটা কোণায় ডাকলেন। মনোহর এগিয়ে গিয়ে দাঁড়ালেন একটা খাটের পাশে। সেখানে শয্যার উপরে যে শয়িত মূর্তিটি ছিল তাকে দেখে সকলেরই চক্ষু বিস্ফারিত হলো। একটি তরুণ, অপূর্ব সুন্দর মূর্তি, বালক বললেও চলে। সুগঠিত শুভ্র নগ্ন দেহ, যেন গ্রিক ভাস্করের হাতে করা। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সর্বাঙ্গ তার কাঁচ দিয়ে মোড়া, এবং সেটা দেখে মনে হচ্ছে কাঁচ যেন তার গায়ের উপর ঢেলে দিয়েছে। মনোহর বললেন, সুন্দরবাবু, এই আপনার কাচের কফিন। কিন্তু কাচের কফিনের ভেতরটাই কি রয়েছে? রঙিন মোমের পুতুল না মৃতদেহ? আরও কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন। না, ওটা মোমের পুতুল নয়, মৃতদেহও নয়। ও যে জীবন্ত। ওর সর্বাঙ্গে যে জীবনের রং, জীবনের আভাস, এমনকি দুই মুদিত চোখের পাতাও থেকে থেকে কেঁপে উঠছে। ও এখনো ঘুমোচ্ছে, কিন্তু ওর ঘুম ভাঙতে আর বেশি দেরি নয়। জয়ন্ত শুধলো, আসল ব্যাপারটা কি মনোহরবাবু? আমি নিজেই জানি না। ওই কাচের আবরণই আমার সৃষ্ট নয়। পর্যায়ক্রমে ক্যালসিয়াম পথ্য দিয়ে আবার তা বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী হঠাৎ দীর্ঘকালব্যাপী নিদ্রাঘোরে আচ্ছন্ন হয়ে পড়ে, আর তার সর্বাঙ্গব্যাপী দেখা দেয় ওই কাচের আবরণ। কিছুকাল পরে রোগীর ঘুম ভাঙে, কাচের আবরণ ফেটে যায়, তারপর উঠে বসে তার জাগ্রত মূর্তি। এর অর্থ আমিও জানি না। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, বাপরে, এই যে মানুষ গুটি পোকা! মানিক শুধলো, ও মূর্তিটি কার? গোবিন্দবাবুর। তার বয়স তো 70 বছর। সকলে অবাক হয়ে ভাবতে লাগলো। সুশীলার প্রবেশ। সেই সুমধুর কণ্ঠে সে বলল, বাবা, ও ঘরে খাবার দেওয়া হয়েছে। মনোহর এতক্ষণ পরে একটু হেসে বললেন, চলুন, এই বিজন বনে আপনারা খাবারের মধ্যে কোনো বিশেষত্ব পাবেন না। সুশীলা বলল, বাড়িতে যা ছিল তাই দিতে পেরেছি। স্যান্ডউইচ, শিক কাবাব, রুটি মাখন, চা আর মিষ্টান্ন। মানিক বলল, ললিতা দেবী, চায়ের বৈঠক যে ভুরি ভোজনের আসরে পরিণত হলো। এই বিজন ভবনে শিব কাবাব বানালে কি করে? বাঘের মাংস দিয়ে নয় বোধ হয়। খেলেই বুঝতে পারবেন। আসুন সুন্দরবাবু। ভায়া, যা দেখলুম আর শুনলুম, আমার পিলে অত্যন্ত চমকে গিয়েছে। খাওয়ার চিন্তা মোটেই যাচ্ছে না। আপনার পিলে নির্বোধ নয়। একখানা স্যান্ডউইচ খেলেই সেটা আবার শান্ত হয়ে পড়বে। আপনার ধাপ জানতে আমার বাকি নেই। চলুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো। এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।